বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কোনো জটিলতাই সমাধানের অযোগ্য নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে দুই দেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা সম্ভব। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এমন খবরের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এটি গুজবেরই একটি অংশ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবসের প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান তিনি। পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুধু যুবকদের চাকরির দিকে না ঝুঁকে উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোগ নিয়েছে যুব ক্রীড়া অধিদপ্তর। তরুণ উদ্যোক্তাদের লোন পেতে প্রশিক্ষণের পাশাপাশি ট্রেড লাইসেন্স পেতে সহজীকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। আমরা এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবো। এখন বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা ঘরে বসেই তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারে। এবং আপনারা দেখেছেন যে রিসেন্টলি আমরা 64টি জেলায় ফ্রিল্যান্সিং কর্মসূচি উদ্বোধন করেছি। আমরা ইতিহাস থেকে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 1990-এর গণতান্ত্রিক আন্দোলন, জুলাইয়ের গণঅভ্যুত্থানও দেশের গৌরবের ইতিহাস বলেও জানান রিজভী। বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো। আমরা 71কেও যেমন সুমহান মহিমান্বিত আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়, 90 আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়, জুলাইও আমাদের গৌরবোজ্জ্বল অধ্যায়। বিএনপির সব মিলিয়ে ছাত্রদল, শ্রমিক, বিএনপির নেতৃবৃন্দ সহ 450 মানুষ মারা গেছে এই জুলাই গণ অভ্যুত্থানে। এটা আপনারা যদি মুছে ফেলার চেষ্টা করেন, মানুষের হৃদয়ের মধ্যে যে ইতিহাস লেখা আছে, মানুষের মনের মধ্যে যে ইতিহাস লেখা আছে, সেই ইতিহাসকে আপনারা বুঝতে পারবেন না। তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশ এলেও সেই বাংলাদেশ গড়ার স্বপ্ন ও সম্ভাবনা বর্তমান সরকার ম্লান করে দিচ্ছে, এমন অভিযোগ জামায়াত ইসলামীর। দলটির নেতারা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত সংস্কার। শবনম অবনীর রিপোর্টে দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব র্যালিতে ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন তরুণরা। র্যালিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের পথ তৈরি করেছে। তবে সেই বাংলাদেশকে সমৃদ্ধ, মানবিক, উন্নত ও আত্মনির্ভরশীল রাষ্ট্রের রূপ দিতে হলে সংস্কারের কোনো বিকল্প নেই। জুলাইয়ের চেতনা, শহীদদের রক্ত এবং আহত পঙ্গুত্বের যে ত্যাগ, সেই ত্যাগের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা আরেকটি আহ্বান দেব। সেটা হচ্ছে, সরকার বাহাদুর হয় এই তরুণদেরকে যোগ্যরূপে গড়ে তোলে, তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দেন, অন্যথায় সেখান থেকে নেমে আসুন, অন্যরাই এসে আমরা গিয়ে ইনশাআল্লাহ তরুণদেরকে গড়ে তুলব। এদিকে ঢাকা মহানগর উত্তরের মহিলা বিভাগের আয়োজনে অদম্য জুলাই স্মারকের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনীতে উঠে আসে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ও রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ। বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। কারা জুলাইয়ের পক্ষে ছিল, কারা জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, এটা আগামী প্রজন্ম বুঝবে। যারা জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়ে গেছে তাদেরকে ঠিক
হাসিনার মতো করেই ছুঁড়ে ফেলে দিবে। আপনারা জুলাইয়ের পক্ষে না দাঁড়ালে, আপনারা সংস্কারের পক্ষে না দাঁড়ালে, আপনারা নতুন বাংলাদেশের পক্ষে না দাঁড়ালে আপনাদেরকেও ছুঁড়ে ফেলে দিবে। তবে বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতের এমপি নুরুন্নেসা সিদ্দিকা। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা চলছে বলে অভিযোগও করেন তিনি। যেটা 17 বছর ধরে আওয়ামী লীগ করেছে, সেটা 17 মাস হওয়ার আগেই বিএনপি সেই কাজগুলো সম্পন্ন করত। যদি তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, জননন্দিত করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই নিজেদের সংশোধনের পথে ফিরে আসতে হবে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। দেশে শুধু আয়ের ক্ষেত্রে নয়, বৈষম্য বেড়েছে ভোগ সম্পদেও, এমন মন্তব্য করেছেন সিডিপি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। পতিত শেখ হাসিনার আমলে জিডিপি প্রবৃদ্ধি 7% দেখানো হলেও প্রকৃতপক্ষে তা ছিল 4%। এসডিজি বাস্তবায়ন নিয়ে পরিকল্পনা কমিশন এবং নাগরিক প্ল্যাটফর্মের যৌথ প্ল্যানারি সেশনে এসব কথা বলেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ডাটা ফ্রেমওয়ার্ক তৈরি এবং বৈষম্য বিরোধী বিল চূড়ান্ত করার সুপারিশ করা হয়। শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দের তাগিদ দেন তিনি। সেমিনারে জানানো হয়, দেশে দারিদ্র্যের হারের ক্ষেত্রে তারতম্য রয়েছে। জাতীয় পর্যায়ে দারিদ্র্যের গড় হার 8.7%। শহরকেন্দ্রিক উন্নয়ন হচ্ছে বলেও মন্তব্য করেন আলোচকরা। বৈশ্বিক বাণিজ্যে প্রচলিত রপ্তানি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতের দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এক্ষেত্রে তিনি আসিয়ান অঞ্চলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি শক্তিশালী আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানান। BIISS আয়োজিত আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম বাংলাদেশের জন্য সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। 10টির বেশি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। আমরা বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করব, কিন্তু বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরির একটা অন্যতম প্রাথমিক উপজীব্য একটা উপাদান যে যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা, প্রেফারেন্সিয়াল প্রবেশাধিকার আছে কিনা, এবং সেই প্রবেশাধিকার অর্জন করার মাধ্যমটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। গ্যাস পর্যাপ্ত সরবরাহ করা না গেলে পাওয়ার প্ল্যান্টের সংকট হবে। এই পরিস্থিতি মোকাবেলায় একটি কৌশল নেওয়া হয়েছে, যা গতকাল সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমাদের কারোরই কিছু করবার নেই, আমরা তো এটা অসহায়, আত্মসমর্পণ করতে হবে প্রকৃতির কাছে। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। ফেনীতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্নাবান্না থেকে শুরু করে হোটেল ব্যবসা, সিএনজি চালিত যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা পাম্পে অপেক্ষা করছেন সিএনজি অটোরিকশা চালকরা। প্রতিনিধি আমিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি। ফেনী শহরের বিভিন্ন সিএনজি স্টেশনে এমনই চিত্র দেখা গেছে। কেউ 2 দিন, কেউ 3 দিন ধরে অপেক্ষায়, আবার অনেকে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে ফিরছেন খালি হাতে। এতে আয় রোজগার বন্ধ হওয়ার শঙ্কায় দিশেহারা শ্রমজীবী মানুষ। গ্যাস পাম্প বসে রয়েছে, আমাদের পাম্পে কোনো গ্যাস নাই, গাড়িতে গ্যাস নাই। গাড়িতে ঘুমাছিলাম সারা রাত, সকালে গ্যাস সময় আসায়, কালকে রাতও পাই না, সকালেও পাই না। শুধু সিএনজি চালকরাই নন, গ্যাস সংকটে ভোগান্তিতে আবাসিক গ্রাহক ও হোটেল ব্যবসায়ীরাও। চুলায় আগুন না জ্বলায় ব্যাহত হচ্ছে রান্নাবান্না ও হোটেল পরিচালনা। আজ 3 দিনে পাম্পে পৌঁছে দিয়েছি, গ্যাস নাই। পাম্পে 3 কিলোমিটার 4 কিলোমিটার সিরিয়াল, যার দুর্ভোগ গ্যাস পাম্পে
আমরা অনেক কষ্ট করতেছি। গত 2 মাসে কয়েক দফা নোটিশ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হলেও সাম্প্রতিক সময়ে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সরবরাহ বন্ধের অভিযোগ গ্রাহকদের। এর প্রভাব পড়েছে গণপরিবহনেও। শহরের বিভিন্ন স্ট্যান্ডে দেখা দিয়েছে গাড়ির সংকট। রাস্তাঘাটে সাধারণ জনগণ দুর্ভিক্ষ, আমরাও কষ্ট করতেছি। খানা দানা, লেনদেন, আসলে সবকিছু ধরা, কোনো ভাড়া নাই, ইনকাম নাই, ফ্যামিলি তুলতে পারে না, বহুত কষ্ট। এদিকে গ্যাস সংকটের কারণে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচলেও প্রভাব পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত শনিবার সন্ধ্যা থেকে আমরা এখানে সরবরাহ 14 থেকে 15 মিলিয়ন ঘনফুটের মতো পাচ্ছি। তো চাহিদা এবং সরবরাহের মধ্যে যে বড় একটা ব্যবধান, এটার কারণেই এই 3 জেলার বিভিন্ন স্থানে গ্যাসের চাপ স্বল্পতা বিরাজ করছে। তো আমরা আশাবাদী যে খুব শিগগিরই হয়তো এই সমস্যার সমাধান হবে এবং আমরা সব গ্রাহককে আগের মতো একই চাপে গ্যাস সরবরাহ করতে পারব। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আটক সমন্বয়কদের ডিবি কার্যালয়ে জোর করে খাবার খাওয়ানোর দৃশ্য এবং সেই ছবি গণমাধ্যমে প্রকাশের নির্দেশ নিয়ে একটি চাঞ্চল্যকর অডিও কলের কথোপকথন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারিক প্যানেল মানবতা বিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশনের পক্ষ থেকে এই কল রেকর্ড প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়। সেখানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নির্দেশে এইসব করা হয়েছে বলে দাবি করেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। এছাড়াও ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আরেকটি অডিও কলের প্রতিলিপিও আদালতে জমা দেয়া হয়, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হারুনকে সরিয়ে দেওয়ার বিষয়ে দুই নেতার আলোচনা স্থান পায়। হ্যালো, জি জি, কি অবস্থা রাতে? হ্যাঁ, ইভেন কবে? আমি তো এখন ফাইল পাঠাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতির জন্য, আসলেই তারপরে হবে আর কি। আজকে দেয়া যাবে আশা করি, ওটা ওখান থেকে আসলে আমরা করতে পারবো। আমি হ্যাঁ, আমাদের সবার সঙ্গে মিটিং করেছি। মিটিং করে যেহেতু প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন, আমি তখন এইটাই সিদ্ধান্ত নিয়েছি, ওনার ডেস্কটা পাল্টে ডিএমপিতে থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে, শুধু ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব যাবে না। কিন্তু আপনি খুব রিয়াকশন তো পুলিশের মধ্যে হবেই। সেটা একটু চিন্তা করার জন্য একটু রিটিন করবেন না? আমাকে তো বলতে আজকে রাতের মধ্যে করে দিবে, আমাকে বলতে দিছে। বরিশালে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকাল 10:30টার দিকে আদালত চত্বরের জুডিশিয়াল ভবনের সামনে বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও আদালত চত্বরে বিচার প্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং আলামত সংগ্রহ সহ তদন্ত কার্যক্রম শুরু করেন। আদালত চত্বরে প্রবেশের প্রধান ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ সহ আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে প্রেসার কুকারে রাখা বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বেলা 3:30টার দিকে ডিএমপি বোম ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশের দিকে সাদা ধোঁয়া উঠতে দেখা যায়। সাভারের সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে সকালে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ড্রামের ভেতরে কাপড় চোপড় ও একটি প্রেসার কুকার দেখতে পায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। প্রেসার কুকারটি বোমা সদৃশ হওয়ায় খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয়কারী দলকে। নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখা হয় পুরো এলাকা। পরে বিকেল 4:45টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দলের উপস্থিতিতে নিরাপদে বিস্ফোরণের মাধ্যমে প্রেসার কুকারটি নিষ্ক্রিয় করা হয়। একটা প্রেসার কুকার যেটা অনেক ওজন, যে জিনিসটা আমরা সন্দেহ করতেছি আর কি বোমার সাদৃশ্য কোনো একটা কিছু, এটাকে ওরাই এখানে রাখছে। আমরা বিলম্ব না করে 999 ফোন করি এবং পুলিশকে ইনফর্ম করি এবং এরপর থেকেই পুলিশটা এটাই পর্যবেক্ষণ করছেন যে আসলে কি করা যায় এবং এখন নিষ্ক্রিয় করার পরিকল্পনা। আপিল বিভাগ সহ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আইন রিটের
আইন বিটের সাংবাদিক সহ অন্য সাংবাদিকরা। সকালে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এই কর্মসূচিতে সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবির, ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেউদ্দিন, ল রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ ইয়াসিন, সাধারণ সম্পাদক আরাফাত মুন্না সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিতে অবিলম্বে সাংবাদিকের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানান। বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানে আমাদের দেশে এ ধরনের সিদ্ধান্ত বিচারের স্বচ্ছতা ও ন্যায় বিচার পরিপন্থী। গণমাধ্যম যদি সেখানে যেতে না পারে, তথ্য যদি না পায়, মানুষের সামনে যদি সেটি প্রকাশ করতে না পারে, তাহলে সেটি দৃষ্টান্তমূলক বিচার হয় না। এই অন্যায় আদেশের দায় দায়িত্ব ওনার উপরই পড়ে। বাংলাদেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানে দেওয়া যে জনগণের অধিকার, বিচার কার্য পরিচালনা করার যে নির্দেশনা, সেটা ভঙ্গ করে সংবিধান লঙ্ঘনের অপরাধে নিজেদেরকে অভিযুক্ত করবেন না। সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় এক বাসা থেকে 3টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে রায়নগর মিতালি আবাসিক এলাকায় 111 নম্বর বাসা থেকে স্বামী স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন আব্দুস সাত্তার মিয়া ও তার স্ত্রী ও গৃহপরিচারিকা। এলাকাবাসীর দাবি, সকাল 9টার দিকে বাসার ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান তারা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মরদেহ উদ্ধারের সময় বাসার জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল। পুলিশ এটিকে হত্যাকাণ্ড হিসাবেই মনে করছে। স্থানীয়রা জানান, নিহত দম্পতির ছেলে মেয়েরা প্রবাসে থাকেন। চারপাশে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এমন হত্যাকাণ্ডে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। এখানে একটা ট্রিপল মার্ডার হয়েছে আনুমানিক সকালের দিকে হয়েছে, যেটা আমরা বুঝতে পারলাম। এখানে 3টা মরদেহ আছে। একটা হলো যে ওই আব্দুস সাত্তার ভদ্রলোক, এই বাড়ির যেটা মালিক, যাতে জানতে পারলাম, তার ওয়াইফ সুরাইয়া এবং হলো কাজের মেয়ে তাহমিনা। এই 3 জনের মধ্যে আমরা পেলাম। আঘাত ছিল তাদের হলো যে গলায় এবং শরীরে, মানে একদম পার্টিকুলার না, গলায় শরীরে। আমরা দেখলাম যে একদম সরাসরি আঘাতের চিহ্ন আমরা প্রাইমারি থেকে দেখি। আমাদের তো প্রাইমারি কাজই হলো যে সিসি ক্যামেরা এইসব ফুটেজ নিয়ে পরবর্তীতে আমাদের কাজ করা, সেটা আমরা শুরু করে দিয়েছি। রাজধানীর পল্লবী এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে এই মামলার প্রধান আসামি ল্যাংড়া রুবেল এবং তার সহযোগী বাপ্পা ওরফে শাকিল রয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেফতারকৃতদের বিষয়টি নিশ্চিত করেন। সাভার, গাজীপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির মিরপুর বিভাগ। আসামিদের কাছ থেকে একটি পিস্তল, 2টি গুলি, 2টি ম্যাগাজিন এবং ঘটনার সময় ব্যবহৃত একটি প্রাইভেট কার, 2টি গাড়ি ও ইয়াবা সহ জব্দ করা হয়েছে তাদের। ডেঙ্গুতে একদিনে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে 63 জনের মৃত্যু হলো। এ সময় আরও নতুন করে 723 জন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা 21,550 জন। শেষ 24 ঘন্টায় 712 জন সহ হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড় পেয়েছে 19,894 জন ডেঙ্গু রোগী। বিভাগ ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শেষ 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ 320 জন রয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশাল বিভাগে 101, চট্টগ্রামে 83, খুলনা বিভাগে 98 জন, ময়মনসিংহে 45, রাজশাহীতে 63 জন ভর্তি হয়েছেন। পাহাড়ি বাঙালি সংকট জিয়ে না রেখে সবাই মিলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। জাতীয় প্রেস ক্লাব এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী। বলেন, সশস্ত্র গোষ্ঠী নির্মূল করা না গেলে এই শান্তি বজায় রাখা কষ্টসাধ্য হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান সহ সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সরকারের কাছে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। আলোচনার মাধ্যমে সেটি বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে মর্যাদা সহকারে মাথা উঁচু করে দাঁড়াবে
এবং বাংলাদেশকে সুরক্ষিত করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, পার্বত্য চট্টগ্রামকে সুরক্ষিত করার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার আশা করি বর্তমান সরকার নিবে, যদি আমরা রাজনৈতিক দলগুলো সবাই সরকারকে সেখানে কমন গ্রাউন্ডে সহযোগিতা করি এবং বিভিন্ন স্টেক হোল্ডাররা যদি এইভাবে সরকারের দায়িত্বটাকে আলোচনার মাধ্যমে আমরা তুলি।